নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো সবাইকে বলেছিলাম যে 7 তারিখ একটা নোটিশ আসার চান্স আছে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু একটা রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে। তো সেই নোটিশে কি বলা আছে যে অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড অন দ্য ওয়েবসাইট www.hrb.gov.in বিটুইন 13/8/2025 থেকে 3/9/2025 2টো PM পর্যন্ত। মানে এই 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আর নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। তো তার মধ্যেই এই 3 তারিখের মধ্যেই তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবার মোড অফ অ্যাপয়েন্টমেন্ট কী হবে না, এটা কিন্তু রেগুলার হবে। রেগুলার বলা আছে যে কোনো রকম কোনো ইন্টারভিউ মানে কোনো রকম কোনো পরীক্ষা ছাড়া হবে। এটা লেখা আছে যে অ্যাপয়েন্টমেন্ট অন এন্ট্রি টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 শ্যাল ইনিশিয়ালি বি মেড অন টেম্পোরারি বেসিস। টেম্পোরারি বেসিস লেখা থাকে, কিন্তু সেরকম কিছু নয়, 3 বছর সবারই টেম্পোরারি থাকে। তো তারপর দেখো লেখা আছে দ্য রেলিভেন্ট রুলস অ্যান্ড নেসেসারি পার্টিকুলার্স আর স্টেটেড ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। তো এখানে বলে দিয়েছে যে যেটা হবে রিক্রুটমেন্টটা, সেটা কোনো রকম কোনো এক্সাম নিয়ে হবে না, সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু হবে। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে 2024-এর যে ব্যাচটা আছে সেই ব্যাচটাকে যদি ইয়ে করে, ইনক্লুড করে, তাহলে সেক্ষেত্রে এক্সাম নেওয়ার চান্স আছে। কিন্তু যদি 2024 ব্যাচটাকে ইনক্লুড না করে তাহলে কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই হবে। এবার এখানে লেখা আছে জাস্ট স্কেল পেটা। তো এখানে দেখো লেখা আছে যে টোটাল মিনিমাম ইমোলিয়েন্টস 39,500 হচ্ছে টোটাল। তো 29,800 হচ্ছে হ্যান্ড স্যালারি, আর ডিএ হচ্ছে 5,364, এইচআরএ 3,576, আর 500 টাকা এমএ থাকছে। তাহলে আদার্স আছে 260। টোটাল সব কিছু মিলিয়ে 39,500 টাকা কিন্তু হচ্ছে। এবার দেখো অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিস, কী কী ভ্যাকেন্সি আছে তো একটুখানি দেখলে আমরা দেখতে পাবো যে অলরেডি তোমাদেরকে আমি একটা জায়গাতে দেখিয়েছি, আগের যে ভিডিওটা দিয়েছি, যে সেখানে সিট সংখ্যার যে ভাগটা, সেই সিট সংখ্যার ভাগটা কিন্তু আমি তোমাদেরকে ওখানে দেখিয়ে দিয়েছি। তো সিট সংখ্যা নিয়ে যারা যারা দেখতে চাইছো তারা ওখানে গিয়ে দেখে নিও। তো টোটাল কিন্তু সিট আছে 2092টা। ঠিক আছে, 2092টা টোটাল কিন্তু জিএনএমের সিট সংখ্যা আছে। তো ইউআর আছে 763টা, আর এসসি সিট আছে 490, এসটি সিট আছে 119, ওবিসি এ আছে 255, ওবিসি বি আছে 127, ইডাব্লিউএস আছে 182, আর ইডাব্লিউএস যারা এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট তাদের কিছু থাকছে না, আনরিজার্ভডে থাকছে 138, পিডাব্লিউডি টোটাল আছে 2092টা সিট। আর জিএনএম মেল ক্যান্ডিডেটসদের জন্য দেখো 85টা হচ্ছে জেনারেল, 145টা এসসি, 46টা হচ্ছে এসটি, 20টা হচ্ছে ওবিসি এ, 14টা হচ্ছে ওবিসি বি, 20টা হচ্ছে ইডাব্লিউএস, 12টা হচ্ছে যারা আনরিজার্ভড, আর এসসিতে হচ্ছে দুটো থাকছে, এসসি পিডাব্লিউডি হচ্ছে দুটো থাকছে। তাহলে এই গেল সিট সংখ্যা। টোটালটা একটু দেখে নেবে, টোটাল 2436টা, মাত্র মাত্র 2436টা সিট আছে। তো এরপর যেটা বলার কথা সেটা হচ্ছে কিভাবে রিক্রুটমেন্টটা হবে। তো সবাই বলছে সিবিটি হবে, বা কেউ হয়তো ভাবছে নার্সিংয়ের নাম্বার নিয়ে, এরকমভাবে অনেকের মনে অনেক কোশ্চেন ছিল। তো এখানে একটুখানি দেখে নাও যে ক্রাইটেরিয়াটা কি রেখেছে স্টাফ নার্সের জন্য। আগে দেখে নিচ্ছি যে রিল্যাক্সেশন এজ, যদি তুমি আনরিজার্ভড ক্যাটাগরি হও তাহলে কোনো রকম কোনো রিল্যাক্সেশন ইয়ার থাকছে না। শিডিউল কাস্ট হলে রিল্যাক্সেশন থাকছে 5 বছর, শিডিউল ট্রাইব হলে 5 বছর, ওবিসি এদের 3 বছর, ওবিসি বিদের 3 বছর, আনরিজার্ভড পিডাব্লিউডির জন্য 6 বছর, এসসি পিডাব্লিউডির জন্য থাকছে 6 বছর। তো এই গেল টোটাল রিল্যাক্সেশন ইয়ার। এবার একাডেমিক্স মার্কসের ক্যালকুলেশন কিভাবে আছে, একাডেমিক্স মার্কসের যে ক্যালকুলেশন সেটা টোটাল হচ্ছে 75 নাম্বার আছে, 10 নাম্বার এক্সপিরিয়েন্স, এবং ইন্টারভিউ আছে 15 নাম্বার। তো এই যে ইন্টারভিউ, এই 15 নাম্বার, এটা অনেকটা কিন্তু ভ্যারি করবে প্রত্যেকের ক্ষেত্রেই। ইন্টারভিউর নাম্বারটা হচ্ছে অনেক, পাওয়াটাও অনেক টাফ, আর কী রকম কী কোশ্চেন হবে সেটাও বোঝা অনেক কঠিন। তো প্রথমেই দেখো মার্কিং যে ক্রাইটেরিয়াটা আছে কোয়ালিফিকেশনের জন্য, সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি যে এক্সামিনেশন সেটা থেকে 30 নেওয়া হবে। 30 মানে কীরকম, কেউ যদি ধরো 91% কেউ যদি পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 91 কে 5টা সাবজেক্ট দিয়ে ভাগ করতে হবে, 5টা সাবজেক্ট দিয়ে ভাগ করতে হবে। তারপর ধরো যতটা হবে সেই 5টা সাবজেক্টের যতটা হলো সেইটা কিন্তু ইনটু, সেটাকে ইনটু 30/100 করতে হবে। ঠিক আছে?
মানে ধরো কেউ যদি মাধ্যমিকে 454 উচ্চ মাধ্যমিকে 454 নাম্বার পেয়ে থাকে, তাহলে তার পার্সেন্টেজ কত হচ্ছে, 90.8 পার্সেন্টেজ হচ্ছে, 90.8%। তো এই 90.8%টাকে যদি আমি 30 করি, তাহলে 90.8 ইন্টু 30 ভাজিত বাই 100, তাহলে এটা যে দাঁড়াবে 27.24। তো এই 30-এর মধ্যে তার স্কোর হচ্ছে 27.24, এইটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী ভাগটা হবে। এবার যেটা আছে যে জেনারেল নার্সিং মিডওয়াইফারিদের জন্য কীরকমভাবে থাকবে, জিএনএম এর নাম্বারটার জন্য টোটাল মার্কস রেখেছে 40 নাম্বার। তো এই 40টা কীভাবে হবে একটু দেখে নাও। 40টা হচ্ছে এই যে আছে স্ল্যাবটা, এখানে দেখো যদি কেউ 54% মানে 54.99% পায়, তাহলে তার মার্কস যাবে 35 নম্বর। 55% থেকে 59.99% পেলে 36 নাম্বার সে পাবে। 60% থেকে 64.99% পেলে 37 মার্কস পাবে। 65% থেকে 69.99 পেলে 38 নাম্বার পাবে সে। আর 70% থেকে 74.99 হলে 39 নাম্বার পাবে। আর 75% থেকে 100% হলে 40 নাম্বার পাবে। তাহলে এই হচ্ছে টোটাল যে ব্যাপার, সেটা যে এইটার মাধ্যমে কিন্তু হবে, মানে এই নার্সিংয়ের নাম্বার থেকে খুব একটা কিন্তু ডিসক্রিমিনেশন হবে না, মানে সবাই প্রায় একই নাম্বারের ভিত্তিতেই প্রায় 1-2 নাম্বার করে, ওটা কম থাকছে, খুব একটা বেশি ডিফারেন্স কিছু নয়। সবাই এই 65 থেকে 75 পর্যন্ত সবারই প্রায় মার্কস আছে, অর্থাৎ 38, 39, 40, মানে এটা 1-2 কম বেশি সবারই হবে। তাই এটা নিয়ে তো ভাববার কিছু নেই। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেটসদের থাকবে সেটা সবারই ভালো থাকবে। তাই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসদের কিন্তু ওই উচ্চ মাধ্যমিকের যে নাম্বার তার সাথে নার্সিংয়ের নাম্বার এটা প্রায় সবার গড়ে গড়ে একই যাবে। এইচএস প্লাস নার্সিং এই দুটো হচ্ছে সবার গড়ে গড়ে কিন্তু একই নাম্বার যাবে। মানে যতক্ষণ না তুমি ইন্টারভিউ দেবে ততক্ষণ তুমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি আদৌ সিলেক্টেড হবে কি না, কারণ সবাই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সের জায়গাটাতে কিন্তু এই জায়গাটাতে অনেকে কিন্তু জায়গাতে থমকে যাবে। যেমন হচ্ছে দেখো, এখানে টোটাল মার্কস আছে এক্সপিরিয়েন্সে 10 নাম্বার। তো এই 10 নাম্বার হচ্ছে মিনিমাম মান্থ হচ্ছে 12 মাস, মানে এক্সপিরিয়েন্সটা একটু ভালো করে বুঝে নাও। এখানে দেখো লেখা আছে যে লেস দেন 12 মান্থস, তাহলে সে 0 পাবে। মানে যদি তার 12 মান্থসের নিচে তার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে কোনো মার্কস কিন্তু পাবে না। কিন্তু যদি তার 24 মাসের নিচে থাকে, মানে 1 বছরের উপরে, মানে সেটা 1 বছর 1 মাসও হতে পারে, 1 বছর 2 দিনও হতে পারে, সেটা সেরকমভাবে। তো 1 বছরের উপরে কিন্তু 24 মাসের নিচে যদি তার এক্সপিরিয়েন্স থাকে, তো সেটা 1 বছর 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 1 বছর 2 মাস হতে পারে, তাহলে সে কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে। এবার দেখো যদি 24 মাসের উপরে কিন্তু 36 মাসের নিচে থাকে তাহলে 4 নাম্বার। যদি 48 মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে 6, 60 মাসের এক্সপিরিয়েন্স থাকলে 8, আর যদি 60 মাস বা তার বেশি থাকে তাহলে হচ্ছে 10 নাম্বার পাবে। 60 মাসের বেশি থাকলে তাহলে সে 10 নাম্বার পাবে। তাহলে এই হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্যাটাগরি, এক্সপিরিয়েন্সের যে ক্রাইটেরিয়া। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে ওই উচ্চ মাধ্যমিকের মার্কস যেহেতু 2022-23 দুটো ব্যাচকে নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারটার সাথে সাথে নার্সিংয়ের যে নাম্বার সেটা প্রায় কাছাকাছি সবারই একই রকমই থাকবে। হ্যাঁ, মানে সবারই প্রায় একই রকম থাকবে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, যার এই এক্সপিরিয়েন্সটা থাকবে ঠিকঠাকভাবে, এক্সপিরিয়েন্সটাই কিন্তু প্রায় অনেকটা মার্কস কিন্তু ক্যারি করবে। 2 নাম্বার মানে কিন্তু অনেক নাম্বার। এবার তোমরা হয়তো অনেকে ভাবছো যে স্টাফ নার্স গ্রেড 2 তে কি এক্সপিরিয়েন্স কাউন্ট হয়? মানে এনইউএইচএম এর যে আরবান বার হয়, আরবানের স্টাফ নার্স, সেটার কি এক্সপিরিয়েন্স কাউন্ট হয়? বা সিএইচওর এক্সপিরিয়েন্স কাউন্ট হয়? দেখো এখানে কিন্তু বেড কোনো জায়গায় কোনো উল্লেখ করা নেই। তো রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে বা পাস আউট করার পর থেকে সেটা তো কিছু উল্লেখ করা নেই। তাই যারা রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে পেয়েছো বা যা কিছু পেয়েছো সেটাই সেখানে শো করবে। যদি 1 বছরের উপরে হয়ে থাকে মানে এক্সপিরিয়েন্সটা, তবেই শো করবে, না হলে 1 বছরের নিচে হলে সেটা শো করবে না, করেও লাভ নেই কোনো কিছু, 0ই পাবে আল্টিমেটলি। তো 1 বছরের উপরে যাদের হয়েছে সে পাস আউট করার পর থেকে হোক বা রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে হোক বা ফাইনাল রেজিস্ট্রেশনের পর থেকে হোক, সেটা কিন্তু তোমরা শো করে দেবে। তারপর দেখা যাবে কি হবে না হবে। আর সিএইচও বা এনইউএইচএম স্টাফ নার্স যারা আছো তাদের এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হবে 1 বছরের জন্য 2 নম্বর। তারাও কিন্তু এই 1 বছরের নাম্বারটা, 1 বছরের এক্সপিরিয়েন্সটা কিন্তু দেখাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুলে নিয়ে।
তো এবার হচ্ছে যে বলার কথা যে দুটো ফেজে কিন্তু সিএইচও এক্সপিরিয়েন্সটা হয়েছিল, প্রথম ব্যাচে আর দ্বিতীয় ব্যাচে। তো প্রথম ব্যাচের যে কাউন্সিলিং করার পর যেসব সিএইচওরা কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে, যাদের 1 বছর হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্সটা দেখাতে পারবে। কিন্তু নেক্সট যে ব্যাচটা, যারা জয়নিং যাদের 4 তারিখে হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে না, কারণ তাদের 1 বছর বা 1 বছরের বেশি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, 1 বছর কিন্তু হচ্ছে না, 4 তারিখ হলে 1 বছর হচ্ছে, তাই সেক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিংয়ের যে সিএইচওরা, তারা কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্সটা ওখানে কাউন্ট করতে বা দেখাতে পারছো না। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে, এখানে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য বলে দিয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট ইফ এনি অ্যালং with past certificate of higher secondary examination or its equivalent in the space provided for the same। যদি তোমার কাছে হায়ার সেকেন্ডারির সাথে অন্য কিছু পাস মার্কশিট থাকে, তাহলে সেটাও তুমি সেখানে শো করাবে। আরেকটা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট ইফ এনি অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যালং উইথ পাস সার্টিফিকেট অ্যান্ড দেন আপলোড দ্য ডকুমেন্টস ইন দ্য আপলোড মার্কশিট স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। আরেকটা জিনিস, তো এবার দেখো লেখা আছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্টের মধ্যে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন্ড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট and fill up the total marks all subjects including elective additional subjects shown in the mark sheet in the space for marks obtained, whereas in the space full marks total full marks all subject full marks including full marks or elective additional subjects shown in the mark sheet of higher secondary examination or its equivalent need to be filled it। মানে ইলেকটিভ মানে অপশনাল বা ইলেকটিভ যে সাবজেক্টগুলো আছে, এডিশনাল সাবজেক্টগুলো কিন্তু নাম্বারটা কাউন্ট হবে। এখানে এটাই দেখে বোঝা যাচ্ছে যে অ্যাডিশনাল সাবজেক্টের যে নাম্বার সেটা কিন্তু কাউন্ট হবে। অতএব যারা 2023 এবং 2022 সাল এবং 2023 সালে যেসব ক্যান্ডিডেটসরা আছে, তাদের যদি ইলেকটিভ কোনো অ্যাডিশনাল সাবজেক্ট থেকে থাকে, তাহলে সেটা 5-এর বদলে কিন্তু 6 দিয়ে সেটাকে কিন্তু ভাগ করে নিতে হবে, তারপর সেটাকে পার্সেন্টেজ হিসেবে করতে হবে। ঠিক আছে, তো এখানে এই ইলেকটিভ অ্যাডিশনাল সাবজেক্টটার কথাটা থাকছে। তারপর যেরকমভাবে তোমাদের প্রসেস থাকতে, তো সেক্ষেত্রে যদি এডুকেশন কারোর সাবজেক্ট থাকে সেটাও দিতে হবে, এবং যদি কারোর নাম্বার কমে গিয়ে থাকে তো সেইটাও দিতে হবে। পুরো টোটাল হোল মার্কসের ওপর হবে, অ্যাডিশনাল সাবজেক্টটা কিন্তু থাকছে। তো এটা কিন্তু একটা পুরোটাই একটা বাজে একটা ব্যাপার যে পুরো অ্যাডিশনাল সাবজেক্টটা থাকছে। তো আর বাকিটা যেটা বলার কথা যে ডিপ্লোমা যদি কারো করা থাকে, মিনিমাম 1 বছরের যদি ডিপ্লোমা কোর্সটা করা থাকে, তাহলে সেক্ষেত্রে সে তো 5 নাম্বার পেয়ে যাবে, ওখানে লেখাই আছে। তাই ডিপ্লোমা যাদের থাকবে তারা কিন্তু অবশ্যই সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পুট করে দেবে ওখানে। আর এখানে সেরকম কিছু আর নেই। আর যদি এই রিলেটেড কারো কোনো কোশ্চেন পাতি কিছু থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে মেসেজ। তারপর এখানে সেরকম করে আর কিছু বলা নেই। তো রেলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, দেখো এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেটস পজেসিং দ্য রেলিভেন্ট এক্সপিরিয়েন্স মাস্ট সিলেক্ট ইয়েস অপশন ইন দ্য এক্সপিরিয়েন্স সেকশন। যদি এক্সপিরিয়েন্স থাকে ইয়েস করবে। দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন হসপিটাল হোয়ার দ্য ক্যান্ডিডেটস হ্যাজ ওয়ার্কড ইন প্রপার letterhead along the requisite seal stamp of the office institution bearing memo number and date of the issues of such certificates। তো মেমো নম্বর থাকতে হবে, সেটাতে সব কিছু ডেট টাইম দিয়ে সব কিছু লেখা থাকতে হবে। আরেকটা হচ্ছে ক্যান্ডিডেটস পজেসিং মোর দেন ওয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুড ক্লিক অ্যাড রো বাটন টু প্রোভাইড দ্য ইনফরমেশন অফ মাল্টিপল এক্সপিরিয়েন্স। যদি 1 নাম্বারের বেশি মানে একটার বেশি তোমার অন্য জায়গায় আরও এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি 1 2 3 করে অ্যাড অ্যারো দিয়ে সিলেক্ট করবে, অ্যাড রো দিয়ে সিলেক্ট করবে 1 2 3 করে। টেনিওর অফ এনি এক্সপিরিয়েন্স শুড বি টেকেন আপ টু দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। যেদিন তুমি অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেটে তুমি সাবমিট করছো, সেই ডেট পর্যন্ত কিন্তু তোমার ওই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে 3 তারিখের মধ্যেই যারা যারা তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, 3 তারিখের মধ্যেই তো বলা আছে। তো ওই 3 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা 1 বছর দেখাতে হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং অল দ্য রেলিভেন্ট সার্টিফিকেটস অফ দ্য aforementioned experience and then uploaded the documents in the upload certificate space provided for the same. If it is once again for that aforementioned experience is not mandatory, তাহলে এটা যদি একবার করে দাও তাহলে বারবার আর করার কোনো দরকার নেই। তো এই পিডিএফটা মোটামুটি যতটুকু বোঝানো ততটুকু বোঝালাম। অ্যাডিশনাল সাবজেক্টের কথা বলে দিলাম, হায়ার সেকেন্ডারি 30 দিয়ে বলে দিলাম। আর এই নার্সিং যে পার্সেন্টেজ কীভাবে হবে, যে 35 36 37, নার্সিংয়ের খুব একটা থাকবে না, যা হবে ইন্টারভিউ বেসিসে হবে, আর ওই এক্সপিরিয়েন্সটাতে যে যতটা পাবে সেইভাবে হবে। তো যারা যারা এনইউএইচএফ এবং সিএইচও আছো, তারা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুলে নাও,
তুলে নেওয়ার চেষ্টা করো, কারণ মেমো নাম্বার দিয়ে একটা সিঙ্গেল একটা অর্ডার কপি দিয়ে মানে সেই সরি একটা কপি বের করে সেটা কিন্তু একটা 1 নাম্বার 2 নাম্বার তোমরা শো করাতে পারবে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আমার চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।